গভীর রাতের নিস্তব্ধতা, ডিজিটাল স্ক্রিনে লাল অক্ষরে ভেসে উঠছে একটি শব্দ, ক্যাশ আউট। একটি বা দুটি নয়, দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংকটির হাজার হাজার এটিএম বুথ আজ আক্ষরিক অর্থেই প্রাণহীন। অন্যদিকে হাসপাতালের আইসিইউতে ধুঁকতে থাকা নবজাতকের পরিবার জানল তাদের বেঁচে থাকার শেষ আশ্রয়স্থলটির লাইসেন্স ঠিক এই মুহূর্তেই বাতিল করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, পর্দার আড়ালে আসলে কি ঘটেছিল? এটি কি নিছকই কোনো অর্থনৈতিক ধস, নাকি স্বাস্থ্য খাতের তীব্র সংকট, নাকি এর পেছনে লুকিয়ে আছে ক্ষমতার এক নগ্ন, সুপরিকল্পিত এবং প্রতিশোধপরায়ণ মাস্টার প্ল্যান? ঘটনাগুলো বিচ্ছিন্ন মনে হলেও এগুলো যেন একই সুতোর কঠিন গাঁথুনিতে বাঁধা। জাতীয় অর্থনীতির সবচেয়ে বড় লাইফলাইন এবং রেমিটেন্সের মূল চালিকা শক্তি ইসলামী ব্যাংক বাংলাদেশ আজ আক্ষরিক অর্থেই এক চূড়ান্ত এবং হাড়হিম করা আইসিইউতে প্রবেশ করেছে। দেশের আর্থিক খাতের আকাশে এখন যে কালো মেঘ ঘনীভূত হয়েছে, তার তীব্রতা মাপা যাচ্ছে সাধারণ গ্রাহকদের গগনবিদারী হাহাকারে। অবিশ্বাস্য হলেও সত্যি, ব্যাংকটির প্রায় ৯৯% এটিএম বুথ এখন নগদ অর্থশূন্য। প্রযুক্তির এই উৎকর্ষের যুগে ব্যাংকটির অ্যাপ কিংবা অনলাইন ব্যাংকিং সিস্টেমের ওপর নেমে এসেছে এক অঘোষিত ও অলিখিত নিষেধাজ্ঞা। ৫,০০০ টাকার বেশি ফান্ড ট্রান্সফার করা যাচ্ছে না। আন্তঃব্যাংক লেনদেনের অন্যতম বড় মাধ্যম বিইএফটিএন সুবিধাটি পুরোপুরি শাটডাউন করে দেওয়া হয়েছে। দেশের বৃহত্তম একটি বাণিজ্যিক ব্যাংক যখন মাত্র এক সপ্তাহের ব্যবধানে পঙ্গু হয়ে যায়, তখন বুঝতে হবে এই অর্থনৈতিক থ্রিলারের ক্লাইম্যাক্স কতটা ভয়াবহ এবং ধ্বংসাত্মক হতে যাচ্ছে। ক্যাশ ম্যানেজমেন্ট এবং এটিএম অপারেশনের দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা সম্পন্ন দেশের শীর্ষ ব্যাংকিং বিশেষজ্ঞরা এই ভয়াবহ পরিস্থিতি দেখে রীতিমতো শিউরে উঠেছেন। তাদের বিশ্লেষণ মতে, একটি সচল এবং দেশের সবচেয়ে বড় ব্যাংকের বুথগুলোতে নগদ টাকা না থাকা ব্যাংকিং ইতিহাসের এক নজিরবিহীন কালো অধ্যায়। এর পেছনের কারণ কোনো যান্ত্রিক ত্রুটি নয়, চরম দুটি রূঢ় বাস্তবতা এর জন্য সরাসরি দায়ী। প্রথমত, ব্যাংকের ভল্টে তীব্র ও আশঙ্কাজনক নগদ টাকার সংকট, এবং দ্বিতীয়ত, গ্রাহকদের মাঝে ছড়িয়ে পড়া চরম আতঙ্ক বা ব্যাংক রান। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে কর্তৃপক্ষ নতুন করে বুথগুলোতে নগদ টাকা রিলিফ করাই বন্ধ করে দিয়েছে। কারণ যে মুহূর্তে বুথে টাকা দেওয়া হচ্ছে, আতঙ্কিত গ্রাহকরা হুমড়ি খেয়ে পড়ে কয়েক মিনিটের মধ্যেই তা খালি করে দিচ্ছেন। এই গণ উত্তোলনের সুনামি সামলানোর ক্ষমতা কোনো ক্যাশ লজিস্টিক টিমের পক্ষেই সম্ভব নয়। কিন্তু এখানেই শেষ নয়। ডিজিটাল ব্যাংকিং আর ফান্ড ট্রান্সফার এভাবে লক করে দেয়ায় সরাসরি খেসারত দিতে হচ্ছে দেশের ব্যবসা বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতিকে। বিইএফটিএন ট্রান্সফার পুরোপুরি বন্ধ করে দেয়ায় সবচেয়ে বেশি রক্তক্ষরণ হচ্ছে দেশের ছোট বড় মাঝারি স্তরের ব্যবসায়ীদের, যাদের প্রতিদিন লাখ লাখ টাকার এলসি সেটেলমেন্ট করতে হয়, বিদেশ থেকে কাঁচামাল আনতে হয় কিংবা লোকাল সাপ্লায়ারদের পেমেন্ট পরিশোধ করতে হয়। তারা এখন আক্ষরিক অর্থেই দেউলিয়া হওয়ার পথে হাঁটছেন। ব্যাংকে কোটি টাকা জমা থাকা সত্ত্বেও তারা অন্য ব্যাংকে বা ব্যবসায়িক পার্টনারকে একটি টাকাও পাঠাতে পারছেন না। অর্থনীতির এই ভয়াবহ স্থবিরতা দেশের পুরোপুরি সাপ্লাই চেইনকে ভেঙে চুরমার করে দিচ্ছে। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে যে এই চরম অচলাবস্থা বা ডেডলক আর মাত্র ২৫ থেকে ৩০ দিন স্থায়ী হলে তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়বে এই বিশাল আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংকটি আনুষ্ঠানিকভাবে দেউলিয়া হিসেবে ঘোষিত হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। অথচ এই চরম রুদ্ধশ্বাস সংকটের মধ্যেও বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর মোস্তাকুর রহমান এবং নীতি নির্ধারকরা এক অদ্ভুত জাদুকরী আত্মবিশ্বাস দেখাচ্ছেন। সংবাদ সম্মেলনে তারা বেশ জোর দিয়ে বোঝানোর চেষ্টা করছেন যে ব্যাংকে বড় কোনো সমস্যা হয়নি, সাময়িক কিছু গুজব ছড়ানো হচ্ছে এবং দ্রুতই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। তবে বাস্তবতা হলো, কেন্দ্রীয় ব্যাংকের এই চেনা আশ্বাসের বাণী সাধারণ গ্রাহকদের মনে বিন্দুমাত্র আস্থা ফেরাতে পারছে না। মুখে সবকিছু স্বাভাবিক বলার পাশাপাশি খোদ কেন্দ্রীয় ব্যাংকেও কিন্তু ভেতরে ভেতরে ১ লাখ কোটি টাকার বিশেষ তারল্য সহায়তার আবেদন নিয়ে রুদ্ধশ্বাস বৈঠক করতে হচ্ছে। কাগজের আশ্বাসে যদি বুথে ক্যাশ ফিরে না আসে, তবে আত্মবিশ্বাস এক নির্মম রসিকতা ছাড়া আর কিছুই নয়। আর ঠিক সেখানেই দেখা দেয় নতুন প্রশ্ন, কেন এমনটা হচ্ছে? সচেতন মহলের বিশ্লেষণে উঠে আসছে রাজনীতির এক নগ্ন এবং কুৎসিত রূপ। অভিযোগ উঠেছে, বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকার রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে আর্থিকভাবে পঙ্গু করার কৌশল নিয়েছে। দেশের অর্থনৈতিক বিশ্লেষকরা অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে এক কঠিন এবং রূঢ় সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছেন। তাদের স্পষ্ট বার্তা, রাজনৈতিক অহংকার আর দম্ভ একপাশে সরিয়ে রেখে দেশের স্বার্থে এবং ৩ কোটি গ্রাহকের আমানত বাঁচাতে হলে অতীত অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ব্যবস্থাপকদের হাতে আবার ব্যাংকের স্টিয়ারিং তুলে দেওয়া উচিত।
কারণ ব্যাংক দখল করা আর পবিত্র সংসদে দাঁড়িয়ে রাজনৈতিক কাদা ছোড়াছড়ি করা এক জিনিস নয়। এই আত্মঘাতী খেলায় সরকার যার ক্ষতি করতে চাইছে, বাস্তবে তার বিন্দুমাত্র ক্ষতি হবে না। রাজনৈতিক দলগুলোর বিকল্প ইকোসিস্টেম থাকে, কিন্তু একটি ব্যাংক ধ্বংস হলে দেশের অর্থনীতি যেভাবে ধসে পড়বে সেই চাপ সামলানোর ক্ষমতা বর্তমান সরকারের নেই। ক্ষমতার দাবার বোর্ডে এই চরম হটকারিতার খেসারত যদি পুরো দেশকে দিতেই হয়, তবে আগামীর ইতিহাস এই ধ্বংসযজ্ঞের জন্য বর্তমান সরকারকেই প্রধান অপরাধী হিসেবে কাঠগড়ায় দাঁড় করাবে। ঘটনার মোড় ঘুরতে শুরু করে তখনই যখন এই রাজনৈতিক প্রতিহিংসার আগুন গিয়ে পড়ে সাধারণ মানুষের শেষ আশ্রয়স্থল স্বাস্থ্য খাতে। আদ্দিন হাসপাতাল ঢাকা শহরের গরিব ও নিম্নবিত্তের চিকিৎসার এক বিশ্বস্ত নাম। হঠাৎ করেই কার্যদিবসের শেষ মুহূর্তে যখন কোনো আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে না, ঠিক তখনই বাতিল করা হলো এই বিশাল হাসপাতালটির লাইসেন্স। মরণাপন্ন রোগী, আইসিইউতে থাকা নবজাতক কিংবা পোস্ট অপারেটিভ ওয়ার্ডে যন্ত্রণায় কাতরাতে থাকা মানুষের কথা একবারও ভাবা হলো না। একবার চিন্তা করুন 14 বছরের সেই ফাহিমা নামের মেয়েটির কথা, যে মাগুরা থেকে এসে মাত্র 250 টাকায় সপ্তাহে 2 দিন ডায়ালাইসিস নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখছিল। দীর্ঘ 1 বছর ধরে এই হাসপাতালটি ছিল তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। কিংবা সেই দরিদ্র মায়ের কথা ভাবুন, যার সন্তানের শরীরে সাদা রক্তকণিকা মারাত্মকভাবে কমে যাওয়ায় জরুরি অপারেশনের প্রয়োজন ছিল, কিন্তু লাইসেন্স বাতিলের নোটিশে সেই মাকে বাধ্য হয়ে অসুস্থ সন্তান কোলে নিয়ে রাস্তায় নামতে হলো। তাদের একুতি, তাদের বোবা কান্না কোনো স্বাস্থ্যমন্ত্রীর কানে পৌঁছায়নি। কেন বেছে বেছে এই প্রতিষ্ঠানগুলোকেই টার্গেট করা হচ্ছে? প্রচলিত সুবিধাবাদী বা রেন্ট সিকিং লুটেরা ব্যবসার মডেলের সাথে এদের আকাশ পাতাল ফারাক। যারা কেবল ক্ষমতার কাছাকাছি থেকে ব্যাংক থেকে হাজার কোটি টাকা ঋণ নিয়ে আর ফেরত দেয় না, কিংবা বিদ্যুৎ না দিয়ে ক্যাপাসিটি চার্জের নামে জনগণের করের টাকা লুট করে। তারা সমাজের জন্য নতুন কোনো মূল্য তৈরি করে না, তারা কেবল বিদ্যমান সম্পদ গিলে খায়। কিন্তু এই টার্গেটেড প্রতিষ্ঠানগুলো একটি বিকল্প সুশাসনের মডেল উপস্থাপন করছিল। তারা যেন ক্ষমতার মসনদে বসার আগে সাধারণ মানুষকে দেখিয়ে দিচ্ছিল দেশটা তাদের হাতে থাকলে কেমন চলতো। আর ঠিক এই জায়গাতেই চরম বিপন্ন বোধ করেছে ক্ষমতাসীন শাসক গোষ্ঠী। শাসকের সবচেয়ে বড় ভয় হলো বিকল্পের উত্থান। যখন মানুষ দেখতে পায় যে লুটেরা মডেলের বাইরেও একটি মানবিক ও কার্যকর ব্যবস্থা সম্ভব, তখন শাসকের আমি ছাড়া কেউ পারবে না এই একচেটিয়া দাবিটি হুমকির মুখে পড়ে। আর তাই এই প্রতিষ্ঠানগুলোকে আদর্শ দিয়ে বা ভালো সেবা দিয়ে হারাতে না পেরে শেষমেশ আইন, প্রশাসন এবং রাষ্ট্রযন্ত্রকে নগ্নভাবে ব্যবহার করা হচ্ছে। গোয়েন্দা সংস্থাগুলোর তথাকথিত প্রেসক্রিপশনের ভর করে লাইসেন্স বাতিল, বোর্ড ভেঙে দেয়া বা তারল্য সংকট সৃষ্টির মতো কৌশলগুলো মূলত সেই বিকল্পের ছবিটাকেই মুছে ফেলার এক মরিয়া চেষ্টা। একে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের লফেয়ার বা আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করা বলা হয়। গুলি না করে, সরাসরি নিষিদ্ধ না করে বৈধতার মোড়কে প্রশাসন দিয়ে প্রতিপক্ষকে নিঃশেষ করে দেওয়ার এই কৌশল বিশ্বের বহু স্বৈরাচারী শাসকের প্রিয় হাতিয়ার। আজ দেশের রন্ধ্রে রন্ধ্রে সেই একই খেলার পুনরাবৃত্তি ঘটছে। কিন্তু এই হটকারী খেলায় সরকার বুঝতে পারছে না যে তারা আসলে কাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। একটি ব্যাংক ধ্বংস হলে কিংবা একটি হাসপাতাল বন্ধ হলে কোনো রাজনৈতিক নেতার ব্যক্তিগত ইকোসিস্টেম হয়তো পুরোপুরি ভেঙে পড়বে না, কিন্তু দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবন যে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে তা সামলানোর বিন্দুমাত্র ক্ষমতা প্রশাসনের নেই। ইতিহাস অত্যন্ত নির্মমভাবে সাক্ষী, মজলুমের এই চোখের জলের সামনে দুনিয়ার কোনো প্রতাপশালী ক্ষমতাই কখনো টিকে থাকতে পারেনি। আর যারা নিজেদের দুর্বলতা ঢাকতে ছায়া দেখে ভয় পাচ্ছে, যারা মানুষের ভালোবাসা হারিয়ে কেবল টিকে থাকার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে, তাদের পতন যে কতটা ভয়াবহ হতে পারে তা হয়তো সময়েরই অপেক্ষা। দর্শক, আগামী দিনের এই রাজনৈতিক ও অর্থনৈতিক ঘূর্ণিঝড়কে আপনি কিভাবে দেখছেন? আপনার চিন্তার কথা আমাদের জানাতে পারেন।